আমাদের শিরা উপশিরায় তারুণ্যের খুন আছে। আলহামদুলিল্লাহ, এখানে যারা উপস্থিত তাদের যেই পরিচয়, আত্মপরিচয়, শিক্ষার্থী, একজন বাংলাদেশি, একজন মুসলমান, আমাদের এই আত্মপরিচয়ের উপর ভিত্তি করে আমরা বলতে পারি, আমরা যখন কথা বলতে শুরু করি তখন সব বাতিলদের কথা বন্ধ হয়ে যায়। আমরা যখন পথ চলতে শুরু করি সেখান থেকে রাস্তার সৃষ্টি হয়ে যায়। আমরা যেদিকে তাকাই সেদিকে বিপ্লবের গন্ধ আর সুঘ্রাণ শুনতে পাই, ঠিক কিনা? সংগ্রামী উপস্থিতি, এই উচ্ছল তারুণ্যকে নিয়েই বাংলাদেশ স্বপ্ন দেখতে পারে, এই উচ্ছল তারুণ্যকে নিয়েই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পথ চলতে পারে। যার কারণে আমরা আশাবাদী, আমরা খুব বেশি প্রত্যাশী, ইনশাআল্লাহ বাংলাদেশ যে একটি ক্রান্তিকালীন সময় পার করছে, এই ক্রান্তিকালীন সময় পেরিয়ে খুব বেশি সময় না গিয়ে আমরা ইনশাআল্লাহ একটি স্বপ্নের সুন্দর বাংলাদেশ দেখতে পাবো। আপনারা রাজি আছেন এবং পারবেন তো ইনশাআল্লাহ? সংগ্রামী উপস্থিতি, আমরা ঠিক যে সময়টাতে আজকে সম্মেলন করছি, সম্মেলনে এসেছি, এই সময়টাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে এই সময়টা আমাদের কাছে কয়েক ভাবে ধরা দেয়। একদিক থেকে হচ্ছে আমরা যে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ তার স্বাধীনতোত্তর 50 বছর অতিক্রম করতে চলেছে। তার মানে এই শস্য শ্যামলা সুজলা সুফলা বাংলাদেশ এক এক করে 50টি বসন্ত পার করে 50তম বর্ষ পেরিয়ে 51তম বর্ষে পা রাখবে। এই 50 বছর অতিক্রান্ত যখন হতে চলেছে তখন বাংলাদেশ সৃষ্টির সূচনার সময় আমাদের যে ইচ্ছা ছিল, আমাদের যে প্রত্যাশা ছিল তা পূরণ হলো কিনা, আমরা যারা শিক্ষিত সমাজ, আমরা যারা তরুণ সমাজ, সেই হিসাব আমাদেরকে কষতে হবে। অপর দিক থেকে আমাদের সবচেয়ে বড় আত্মপরিচয় হচ্ছে আমরা সবাই মুসলমান। একজন মুসলমান হিসাবে আমাদের করণীয়, আমাদের বর্জনীয় কি, আমাদের কোথায় থাকার কথা ছিল, কোথায় আছি, কি করার কথা ছিল, কি করছি, এই বিষয়ে আমাদের হিসাব কষার সময়, ঠিক কিনা? অপর দিক থেকে আমি একজন ছাত্র, একজন তরুণ, একজন যুবক, একজন তরুণ এবং যুবক হিসাবে আমার কি করার কথা ছিল, কি করছি, কি ভাবার কথা ছিল, কি ভাবছি, সমাজ এবং দেশের প্রতি আমার কি অবদান রাখার কথা ছিল, কি অবদান রাখতে পেরেছি বা কি অবদান রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, সেই হিসাব আমাদেরকে করতে হবে। সুতরাং আলোচনা যদি সংক্ষিপ্ত সারে একটু ভিন্ন দিকেও নিয়ে যায় তাহলে সবাই একটু মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। যেহেতু সময় একটু দিয়েছে জেলা এবং নগর দায়িত্বশীল বৃন্দ, অনুরোধ করেছে, সেই হিসাবে আমি সেই দিকে আলোচনার মন দিব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা জানি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টাতে দুনিয়া আগমন করেছেন সেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে সুন্দর একটি সোনালী সমাজ প্রবর্তন করেছিলেন কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর সোনালী সমাজ প্রবর্তন করার পর সেটা কি শেষ হয়ে গিয়েছিল? শেষ হয়ে যায়নি। তারপর খোলাফায়ে রাশিদিন তার ধারা অক্ষুণ্ণ রেখেছে, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় রেখে গেছে সেই অবস্থা থেকে আরো অনেক বেশি সুন্দরভাবে, অনেক বেশি সমৃদ্ধ করেছেন সেই ইসলামী সমাজ ব্যবস্থাকে। খোলাফায়ে রাশিদিন 29 বছর ইসলামী শাসন ব্যবস্থা পরিচালনা করেছে, গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে, ইনসাফ এবং ন্যায়পরায়ণতা দিয়েছেন। তারপর বনু উমাইয়ারা এসেছে, বনু উমাইয়ারা গোটা বিশ্বকে ইসলামকে দিয়ে শাসন করেছে। তারপর বনু আব্বাসীয়রা এসেছে, বনু আব্বাসীয়রা ইসলামকে দিয়ে গোটা বিশ্বকে শাসন করেছে। তারা কি দিয়েছে? জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, সভ্যতা, সংস্কৃতি, আবিষ্কার সবকিছু গোটা বিশ্বকে শিখিয়েছে। বর্তমান ইউরোপীয় সভ্যতার কারিগর বলা হয়, অথচ মুসলমানরা যখন গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছে তখনকার ইউরোপ সভ্যতা বলতে কিছু ছিল না এবং তখনকার ইউরোপিয়ানরা লেংটি পড়তে পর্যন্ত জানতো না। মুসলমানরাই তাদেরকে সভ্যতা শিখিয়েছে। আজকে তারা সভ্যতার সবক দেয়, আজকে তারা মুসলিম বিশ্বগুলোকে, মুসলিম কান্ট্রিগুলোকে তারা সভ্যতার সবক দিতে এসে তারা তাদের বিবাদ মীমাংসা করার চেষ্টা করে, তারা তাদের পারস্পরিক কুন্দল মীমাংসা করার চেষ্টা করে, আর আমরাও আমাদের অস্তিত্ব এবং জাতিসত্তার আত্মপরিচয় ভুলে গিয়ে তাদের কাছে ধর্ণা দেই। তারপর বনু ওসমানীয়রা গোটা বিশ্বকে ইসলামকে দিয়ে শাসন করেছে। ওসমানীয়দের শেষ সময় থেকে নিয়ে সর্বশেষ 1923 কিংবা 24-এ এসে ইসলামী খেলাফতের যে ধারাবাহিকতা ছিল, ইসলামী শাসন ব্যবস্থার যে সৌন্দর্য ছিল, ইসলামী খেলাফত ব্যবস্থা কামাল আতাতুর্কের শাসনামলে সর্বশেষ তুরস্কে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ধ্বংসপ্রাপ্ত হবার পর পৃথিবীর আনাচে কানাচে মুসলিম শাসন বাকি ছিল না। ইসলামিক
এবং মুসলিম কিছু শাসক বাকি ছিল। তারপর প্রায় 97-98 বছর অতিক্রান্ত হতে চলেছে। আমাদের যে ইসলামী খেলাফত ছিল, আমাদের যে সৌন্দর্য ছিল, আমাদের যে অতীত ইতিহাস ছিল, আমাদের যে সমৃদ্ধ একটা বন্ডিল ইতিহাস ছিল, সেই ইতিহাস থেকে আমরা দূরে সরে গিয়েছি। আমরা আমাদের আত্মপরিচয় ভুলে গিয়েছি। যে মুসলিম গোটা বিশ্বকে শাসন করেছে, সে মুসলিম শাসিত হতে শুরু করেছে। যে মুসলিম গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে, তার উপর সে পাশ্চাত্যের নেতৃত্বকে মেনে নিয়েছে। পাশ্চাত্যের কোথাও কোথাও গোলামে পরিণত হয়েছে। আর আমরা যেই শতাব্দী এবং যে সময়টাতে উপনীত হয়েছি, এই সময়টা হচ্ছে একবিংশ শতাব্দী। আর এই একবিংশ শতাব্দীর তৃতীয় দশকের প্রথমার্ধে ইসলামী খেলাফতবিহীন বিশ্ব তার 100 বছর পূর্ণ করবে। খেলাফতবিহীন বিশ্ব 100 বছর পার করবে। তার মানে এই সময়টি আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। অপর দিক থেকে বাংলাদেশ যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বাংলাদেশ স্বাধীনতার সময় আমরা দেখেছি, আমরা জেনেছি, আমরা ইতিহাস পাঠ করেছি যে বাংলাদেশ স্বাধীনতার সময় দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। অসংখ্য মা বোনকে তাদের ইজ্জত বিকিয়ে দিতে হয়েছে। তার বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, আমরা চেয়েছিলাম এখানে সাম্য প্রতিষ্ঠা হবে, এখানে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে, এখানে সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হবে, মানুষ মানুষের মতো করে বাঁচবে, নুনপাত হলেও সকলে সমান পাবে। এই জিনিসটা আমরা পাইনি। আমরা কি দেখেছি? স্বাধীনতা উত্তর বাংলাদেশে প্রথমত স্বাধীনতার তথাকথিত পক্ষ শক্তি দেশকে শাসন করেছে। তারা দেশকে শাসনের নামে লুটে পুটে খেয়েছে। তাদের উপর মানুষ বিরক্ত হয়ে তখন সামরিক শাসনের উপর মানুষ বিশ্বাস রেখেছে। সামরিক শাসন দীর্ঘ 9 বছর দেশটাকে নিষ্পেষণের সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে। মানুষ তাদের ভাষা বুঝেনি, তারাও মানুষের ভাষা বুঝেনি। মানুষ তাদের উপর আস্থা হারিয়ে তথাকথিত জাতীয়তাবাদী শক্তির উপর ভর করেছে। জাতীয়তাবাদী শক্তি দেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে ফেলেছে। মানুষ আবার ঘুরে ফিরে স্বাধীনতার তথাকথিত পক্ষ শক্তি ধর্মনিরপেক্ষতাবাদী শক্তির উপর আস্থা রেখেছে। তারা মানুষের আস্থা নষ্ট করেছে। মানুষ আবার ঘুরে ফিরে এসে জাতীয়তাবাদী শক্তির উপর আস্থা রেখেছে, তারাও মানুষের আস্থা নষ্ট করেছে। এরপর পালাক্রমে 15 বছর অতিক্রম হতে চললো। মানুষের ভোটে হোক, নিজেদের কৌশলে হোক, নিজেদের চুরি ডাকাতির মাধ্যমে, ক্ষমতা জিইয়ে রাখার মাধ্যমে হোক, আজকে 15 বছর বাংলাদেশকে স্বাধীনতার তথাকথিত পক্ষ শক্তি, স্বাধীনতার পরবর্তী শাসনকারী, দুইবার মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত শক্তি, ধর্মনিরপেক্ষতাবাদের ধ্বজাধারী শক্তি বাংলাদেশটাকে শাসন করছে। এর মধ্যে আমরা কি দেখছি? এর মধ্যে আমরা দেখেছি মানুষ তাদের স্বাধিকার এখনো পর্যন্ত পায়নি। কথা বলার স্বাধিকার নেই, ভোট দেওয়ার স্বাধিকার নেই, মানুষের ন্যূনতম যে জীবনবোধ, যে আচরণবোধ, এটা করার পর্যন্ত এখানে স্বাধীনতা নেই। এমন অবস্থায় বাংলাদেশ দাঁড়িয়েছে। যে পর্যায়ে বাংলাদেশকে আজকে নিয়ে আসা হয়েছে, এখন সর্ব দিক থেকে বাংলাদেশ সংকুচিত হতে শুরু করেছে। আজকে যদি বলেন গোটা বিশ্বে জলবায়ু সূচকে বাংলাদেশের অবস্থান কত? সবচেয়ে নিম্নতম। আজকে যদি বলেন বাংলাদেশের অবস্থান দূষিত বায়ু দূষণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কততম? সবচেয়ে নিম্নতম। যদি বলেন গোটা বিশ্বের 100টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 1000টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয় কততম? 1000টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় নেই। শিক্ষার অবস্থা এমন এক পর্যায়ে চলে এসেছে। এমন অবস্থায় তথাকথিত সেই ধর্মনিরপেক্ষতাবাদী ধ্বজাধারীরা তারা কি করছে? তারা যেভাবে বিনা ভোটে নিজেরা পাস করছে, সেভাবে বিনা পরীক্ষায় শিক্ষার্থীদের মেধার কোনো ধরনের যাচাই বাছাই এবং মূল্যায়নের সুযোগ না দিয়ে তাদেরকে অটোপাস দিয়ে মেধাগুলোকে ধ্বংসের দ্বার প্রান্তে ফেলে দিচ্ছে। আজকে এই পর্যায়ে এসে আমাদেরকে হিসাব করতে হবে যে একদিক থেকে বাংলাদেশ তার স্বাধীনতা উত্তর 50 বছর পার করছে, অপর দিক থেকে আমরা যারা মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, সমৃদ্ধ সভ্যতা, সংস্কৃতি সবকিছু ধ্বংস হবার পর 100 বছর অতিক্রান্ত হচ্ছে। এই অবস্থা আমরা যারা শিক্ষার্থী, আমরা যারা তরুণ, আমরা যারা যুবক, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে ভাবতে হবে। আমরা যদি সিদ্ধান্ত নিই তাহলে এই করুণ দশা হয়তো আর খুব বেশি দিন স্টে করবে না। কিন্তু আমরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করি, আজকে রংপুর জেলা মহানগরের তরুণরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করে, আজকের এখানে উপস্থিত সর্বস্তরের শিক্ষার্থীরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করে, তাহলে বাংলাদেশ আরো অনেক বেশি ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হবে। আর যদি আমরা সিদ্ধান্ত নিই তাহলে টুডে টুমরো ইনশাআল্লাহ বিপ্লব আসবে, পরিবর্তন হবে, মানুষ হাসবে, হাসির মতো করে বাংলাদেশের আকাশে শান্তির পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের এই ছায়াতলে এসে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের এই পথকে সুগম করতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনাদের সবাইকে আবারও সাধুবাদ এবং
অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। পাশাপাশি রংপুর জেলা এবং মহানগরের 2020 সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। 2021 সেশনের নবকাণ্ডারীদের নাম ঘোষণা করছি। সভাপতি হিসাবে রংপুর জেলা মোহাম্মদ লিয়াকত বিন সিদ্দিক, আলহামদুলিল্লাহ। সাবেক সভাপতি। আলহামদুলিল্লাহ। রংপুর জেলা সহসভাপতি হিসাবে মোহাম্মদ শরীফুল ইসলাম, সাবেক সহসভাপতি। আলহামদুলিল্লাহ। সাধারণ সম্পাদক হিসাবে মোহাম্মদ আব্দুল ফাত্তাহ, সাবেক সাধারণ সম্পাদক। আলহামদুলিল্লাহ। আর রংপুর মহানগর সভাপতি হিসাবে মোহাম্মদ ইকরাম হুসাইন, ইকরামুল হক। আলহামদুলিল্লাহ। সহসভাপতি হিসাবে মোহাম্মদ রায়হান কবির। সাধারণ সম্পাদক হিসাবে মোহাম্মদ মামুনুর রশিদ। আলহামদুলিল্লাহ।